সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। নিটল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ। আমরা আজকে মূলত সচরাচর যে আলাপ করি এই অনুষ্ঠানে, সেই আলাপচারিতে যেতে চাচ্ছি না। এই সময়কালে আমরা ঈদ আড্ডা নিয়ে কথা বলবো দুজন রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে, যারা বিভিন্ন সময় আমাদের সাথে টিভি টক শোতে যোগ দিয়েছিলেন। এবং মূলত আমরা এর আগেও আলাপ করেছি যে আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা থাকেন তাদের সম্পর্কে যখন দর্শক শ্রোতারা কোনো প্রশ্ন করেন, জানতে চান, আমাদের সাথে যোগাযোগ করেন। রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, বিশেষ করে আজকে দুজন, আমি আমি আমন্ত্রণ জানাচ্ছি প্রথমে নাজমা আক্তার, সংসদ সদস্য এবং যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। নাজমা আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং একই সাথে আরও একজন ব্যক্তিত্ব, নীলুফার চৌধুরী মনিক, সাবেক সংসদ সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব। আপা, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং আমরা যখন বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে ইন্টারাক্ট করি, তারা রাজনীতি সংশ্লিষ্ট ব্যক্তিত্বরা ছোটোবেলায় কীভাবে ঈদ পালন করতেন, এখন কিভাবে করছেন, সেই সময়কালের আনন্দ আড্ডা কেমন ছিল, এখন দায়িত্ববোধ কতটা বেড়েছে, বিভিন্ন কিছু জানতে চান। এটা স্বাভাবিক, মানুষের একটা কিউরিওসিটি থাকে। নাজমা আপা, আপনার কাছেই প্রথমে আসি। আপনারা জনগণের সাথে ইন্টারাক্ট করেন, যেহেতু আপনি সংসদ সদস্য, এলাকায় যান। তারপরেও এই সাধারণ জনগণ যারা আমাদের দর্শক শ্রোতা, তারা আপনাদের সম্পর্কে জানার একটা আগ্রহ প্রকাশ করে। সেই ছোটবেলার ঈদ বা এখন বড়বেলার ঈদ কেমন, পার্থক্যটা কেমন বোধ করেন? আপনাকে শুভেচ্ছা, পবিত্র ঈদের শুভেচ্ছা। আর আমার সহ আলোচক যিনি উপস্থিত আছেন, নীলুফার চৌধুরী মনি, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি ঈদের। ঈদ মোবারক। প্রিয় দর্শক এবং বাংলাদেশের জনগণ যারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদ মোবারক। আসলে আপনি বলেছেন ছোটবেলার ঈদ। ছোটবেলার ঈদটা যদি মনে করতে চাই, তাহলে আসলে অনেক মজার। মানে অনেক ফ্রি ছিলাম, মানে কোনো বাইন্ডিংস ছিল না। আমরা মানে যখন আমার বাবা চাকরি করতেন, তো আমরা যখন ঈদের সময় কোরবানি ঈদে বাড়ি আসতাম, সাধারণত দেশের বাড়িতে, তখন দেশের বাড়িতে এসে ওই যে বাড়িতে গরু কেনা হতো, গরু কিনে আনার পরে যে ওই গরুগুলিকে দেখার, হ্যাঁ, যে কি করছে, তারপরে গরুগুলিকে সকালে যে যখন গোসল করাতো কোরবানি দেওয়ার সময়, ওই সময় আমার খুব খারাপ লাগতো যে প্রাণীটাকে মেরে ফেলবে, এরকম একটা অবস্থা হতো। তো যাই হোক, ঈদের সময় তো এই কোরবানি ঈদের যে মাংস, সেই মাংস যখন রান্না হতো, আমার মা বা আমার আত্মীয় স্বজন যারা তখন ছোটোবেলায় ওগুলো রান্না করতেন, তখন সব ভাই বোন অনেক ছিল, আমরা 8 ভাই বোন। তো সবাই মিলেমিশে বলে হইচই, পাড়া প্রতিবেশী, এই যে যে ঈদের যে আনন্দ, এই যে মনে হয় কি যে ঈদের আনন্দ ভাগ করার যে বিষয়গুলি আমরা জানি ধর্মীয়ভাবে, তো এটি আসলে আমার মনে হয় যে আগে ছোটবেলাতেই আমরা বেশি এনজয় করেছি। ফেস্টিভ মোডটা, যেমন নতুন কাপড় তো সবাই পরে। তো কোরবানির ঈদে সাধারণত কাপড় পরা, কিন্তু তার চেয়ে বেশি হচ্ছে গরুর মাংস এবং গরুর রান্না করা, এবং যে যত পারে খাবে, এরকম একটা অবস্থা। মানে অন্য সময় তো একটা লিমিটেশন থাকে যে তরকারি পরিবেশন করা হয়, আর ছোটবেলায় ফ্যামিলি বড়, মানে সবকিছু মিলে একটা নির্দিষ্ট পরিমাণ দেওয়া হতো। আর কোরবানি ঈদের হচ্ছে একেবারে রান্না করো, বড় ঢিস ঢেলে দেওয়া হতো, কোনো সীমানা হতো। চিতই পিঠা বানানো হতো, চিতই পিঠা দিয়ে গরুর মাংস, পোলাও হতো, ভাতও হতো। তো সবকিছু মিলে আসলে এটা। আর এখন যদি বড় বেলার কথা বলেন বা এখনকার কথা বলেন, এখন তো আমি একজন সংসদ সদস্য। আমি 2009 থেকে 14 পর্যন্ত যখন মনিয়াপাড়া ছিল, তখন আমি সংসদ সদস্য ছিলাম, এই 2 বার। তো সংসদ সদস্য থাকাকালীন কিংবা যখন আমি পার্টির দায়িত্ব পালন করেছি যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে, তখন একটা দায়িত্ববোধের জায়গায় কাজ করে আর কি। যেমন ঈদের আগের দিন পর্যন্ত কাকে কতটুকু হেল্প করা যায় বা সাহায্য করা যায় কিনা, বা সংগঠনের মেয়েরা, তাদের সঙ্গে ঈদের দিন মিলিত হব, তাদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সালাম করতে যাই। এবং যদি ঢাকায় থাকি, তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে যাই না বা ঈদ শুভেচ্ছা বিনিময় করতে যাই না, এরকম কখনোই হয়নি। ঢাকার বাইরে থাকলে সেটা ভিন্ন কথা। এখন ওইটা সকালবেলা কোরবানি দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে, ওখানে আমরা আগে চলে যাই। কোরবানি তো বাসার ছেলে মানুষের যারা তারা দেয়, তখন আসলে প্রথম কাজই হয় আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম জানানো। তারপরে বাড়িতে এসে যখন মা ছিল, মাকে সালাম করতাম।
তখন ইতিমধ্যে গরুর মাংস এসে যেত। আর আমার একটা অভ্যাস কি, যে আমি সবসময় কোরবানির বলেন, ঈদের বলেন, যে কোনো রান্নাটা আমি পছন্দ করি, আমার ফ্যামিলিকে নিজে হাতে পছন্দ করি। আর সবাই আমার রান্না পছন্দ করে। এখনো ব্যস্ততার মধ্যেও আমি কোরবানির মানে যে গরুর মাংস সেগুলো আমি নিজে রান্না করি এবং এটা আমি পরিবেশনও করি। এবং এক কোরবানির মাংস দিয়ে গরুর মাংস আমি 2-3 আইটেম করি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এখন আপনার যেটা আপনি বললেন যে রাজনীতির কারণে বা কর্মীদের প্রতি দায়িত্বের কারণে ঈদের হয়তো আমেজ ভিন্নতা এসেছে, কিন্তু ঠিকই এটা অন্যভাবেও এখন আপনি এনজয় করেন। দায়িত্ববোধটা, এই দায়িত্ব পালন করাটার মধ্যেও আনন্দ আছে, কিন্তু ছোটবেলার আনন্দের সাথে এই আনন্দের তুলনা হয় না, ডিফারেন্ট হয়। রাইট। না, মূলত এটি আমরা সেই ছোটবেলার কথা দিয়ে শুরু করেছি এবং একই সাথে নীলুফার চৌধুরী মনি আপনার কাছেও আসি। বিশেষ করে এই সময়কালে এসে রাজনৈতিক বাস্তবতা, অনেক ধরনের কার্যক্রমে আপনাদের জনগণের সাথে সম্পৃক্ত থাকতে হয়, গণমাধ্যমে কথা বলতে হয়, তারপরেও ঈদকে কীভাবে ম্যানেজ করেন এবং কিছুটা ছোটবেলার রিফ্লেকশনও যদি নিয়ে আসেন। ঈদ মোবারক। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ আলোচক এমপি নাজমা আপাকে। আসলে ঈদটা মুসলিম দেশ বাংলাদেশ, এখানে 90% লোক মুসলমান এবং অন্য ধর্মাবলম্বীরাও এই আনন্দটা শেয়ার করে, তারাও ঘরে বসে থাকতে পারে না। তো ছোটবেলার ঈদটা ছিল এরকম যে ওই যেটা নাজমা আপা বললেন, যে দায়িত্ব ছিল না, শুধু মজা আর মজা। মানে কখন কাপড়টা পরবো, কখন কাপড়টা লুকিয়ে রাখবো, 2-3 দিন তো কাপড় আসলেই জামাটা লুকিয়ে রাখতাম, বন্ধু বান্ধবদের দেখাতাম না। যদি কখনো দেখে ফেলতো কোনোভাবে, তো সেই কান্নাকাটি শুরু করতাম, বা কোথায় কোথায় লুকিয়ে রেখে সেই ঈদের দিন সকালবেলা পরে যখন পাশের বন্ধু বান্ধবদের ওখানে দৌড়ে যেতাম, সবাই সবার মতো করে। এবং আমাদের মানে আমরা পারিবারিকভাবে কৃষক পরিবার, তো ছোটবেলার কথাগুলো বলছি। এখন তো জমি জমা চাষাবাদ করে না, বর্গাতেই চলে। তো তখন হতো কি, নিজেদেরই গরু বা মহিষ ছিল আমাদের, অনেকগুলো গরুও ছিল অনেক। তো প্রত্যেকবারই একটা করে পালের গরু মহিষ এটা কুরবানি দেওয়া হতো। অন্য কুরবানি মানে আরো কষ্টের না, এটা আমরা দেখতাম যে যে পালতো সেই, যে আমরা যে তাকে কামলা বলতাম, যে বছরের থাকতো, যে সে তো 2 দিন আগে থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিত। আমার দাদি যে কি কাঁদতো, কতক্ষণ পরে পরে ওই গরুটাকে গিয়ে বা মোষটাকে গিয়ে আদর করতো, গলায় হাত বুলাই দিত, মাথায় হাত বুলাই দিত। এবং আমি আমার দাদিকে দেখতাম কখন ওই মাংসটা খেত না, কারণ ওনার টেক কেয়ারেই সবকিছু হতো। উনি প্রতিদিন সন্ধ্যাবেলা ওই কাজের লোকদের নিয়ে একবার যেত, দেখতো, প্রত্যেকদিন খোঁজ খবর নিত। যে কারণে অনেক খুশির মধ্যে এটা কিন্তু কষ্টটা, ওটা আমরা কাছে থেকে বুঝতাম, যে একটা প্রতিদিন দেখতাম যে গরুটাকে কালকে থেকে আর দেখবো না। আর কেনাটার জন্য কষ্ট হতো, কারণ একসাথেই থাকতো, বেঁধে রাখতো 2-3 দিন আগে কিনে। তো আমি এখন পর্যন্ত আমি গরুটা, আমাকে যখন আমার হাজবেন্ড বলে যে দেখে যাও, গরু নিয়ে আসছে, যে তো আমার দেখার ভেতর থেকে আমার কখনো দেখতে ইচ্ছা করে না। কিন্তু যেহেতু সে কুরবানি দিবে, এখন নিজেরা দেই, তখন একটু দেখতে যেতে হয়, না দেখার মতো করে। আর মনে হতো হয় যে কখন কুরবানিটা শেষ হবে। এটা সত্যি যে মাংসটা সুন্দর মতোই খাই, এটা অস্বীকার করবো না, কিন্তু ইমোশনটা ওইখানে খুব কাজ করে। যে যখন আপনি বলছিলেন যে ছোটবেলায় পাড়ার প্রতিবেশীকে নিয়ে ঈদ করা, সেই কমিউনিটি ফিলিংটা কি এখন মিস করেন? এখন ঢাকাতে তো ভীষণ ভাবে মিস করি। কারণ আমি শুধু মিস করি না, আমি যে আমার বাচ্চাদেরকে দেখাবো, এরা যারা ফার্মের মুরগির মতো ঢাকায় মানুষ হয়, এগুলো আমি এরকমই বলি, এদের গিয়ে দেখাবো। এখন কিন্তু পরিবেশটা অনেকটা চেঞ্জ হয়েছে। আগে যেমন ধরেন কখন বাড়িতে যাব, গেলে আশেপাশে সবাই এসে উৎসুকভাবে থাকতো এবং আসলেই সবাই দেখা হওয়াটা একটা বিশাল ব্যাপার ছিল। এখন এই যে ডিশের যুগ, এই যে আপনার রঙিন টেলিভিশনের যুগ, এই যে আপনার ইন্টারনেটের যুগ, মানুষের মধ্যে কমিউনিটি ফিলিংটা কমে গেছে। যতটা না ফেসবুকে আপনার টিক দিয়ে মানে একটা কমেন্ট করে মজা পাচ্ছে, তার চেয়ে অনেক কম মজাটা বোধহয় দেখা সাক্ষাতে ওরকম পাচ্ছে। তো তারপরেও সেই মজাটা, এবং ঈদিটা, সালামিটার জন্য তো আমরা হন্য হয়ে পারলে
শেষটা থেকে এবং গ্রামে এই যে ব্যাপক প্রস্তুতি বেশি ছোটবেলার ইচ্ছা এমন হতো যে লাইন দিয়ে গোসলে যেতে হতো। আচ্ছা, মানে বাথরুমে, কারণ কম্বাইন্ড পরিবার ছিল তো, যৌথ পরিবার, 30-40 জন মানুষ ছিল একটা পরিবারে, হয়তো 2-3টা বাথরুম ছিল। তো ওই ভোরে শেষ, এমনিই তো ঈদের দিন ভোরে উঠতো, মানে অন্ধকার থাকতে থাকতেই সবাই কখন যাবে কি করবে, আবার 7টা-8টার দিকে গ্রামে কিন্তু তাড়াতাড়ি নামাজটা হয়। তো এই যে গোসল করার লাইনটা পড়তো, এই তোর পরে আমি যাব, তোর পরে আমি যাব, এই যে এরকম, এটা মিস করি। এখন তো এরকম দেখা যায় যে মানুষ বাসায় 3 জন, বাথরুম হলো 4টা। তো ওই মিসটা, এটা আসলে বোঝানো যাবে না, ওই মিসটা যে কতটা মজার ছিল। কেউ একজন দেখা গেছে একটা কাজিন, সে আমার ঢোকার কথা বা আমার আরেকটা ভাইয়ের ঢোকার কথা, ও ঢুকে গেছে লাফ দিয়ে, ধাক্কা দিয়ে ফেলে, এটা দিয়ে ঈদের দিনে, যে অন্য সময়তে এইটা হতো না। তারপরে এই যে এই ঝগড়া টগড়া করিস না, তাহলে কিন্তু টাকা দিব না, ছোটদের আবার এরা বলতো। তা এই যে কত টাকা পেলাম দুপুরের পরে, এটা হিসাব হতো। তারপরে ঘন্টায় রিক্সা ভাড়া করে 2-3 জন করে বান্ধবী রিক্সায় উঠতাম, ধরেন 8-10টা বান্ধবী একখানে হতাম। স্কুলে পড়তাম, কলেজেও প্রথম দিকে এরকম গিয়েছি, যাইনি তা না, একটা মজা এটা। বিকালে যে বাতাসটা থাকে গ্রামে, সঙ্গে রোদের একটু তেজ কমে আসে, তখন আমরা 2 ঘন্টা 1 ঘন্টা করে রিক্সায়, ঘন্টা হিসেবে 20 টাকা বা 15 টাকা এরকম ছিল। এখন তো রিক্সায় উঠতে গেলে 20 টাকা। তো আমরা 1-2 ঘন্টা একদম ফুরফুরে হাওয়ার মধ্যে ঘুরে আসতাম। এই জিনিসটা আমি খুব মিস করি, ভীষণ মিস করি, কারণ চাইলেই এখন ওইটা করতে পারি না। সেই কথাতেই যে আপনারা এখন যারা রাজনৈতিক কর্মকাণ্ডে থাকেন, যাদের কর্মী সমর্থক, তাদেরকে নিয়ে কিভাবে ঈদ এখন সেলিব্রেট করেন? এখন তাদেরকে নিয়ে অনেকগুলো ব্যাপার থাকে। আমরা নাজমাপাড়া একরকম না, আমরা হলাম প্রলেতারিয়েত, মানে একদম কি বলবো, যে রাজনীতির হিসাবটা আমি বলছি, আমাদের নেতারা কর্মীরা ম্যাক্সিমাম ভয়ে টয়ে দূর দূরান্তেই থাকে। ঈদের দিনে যে ওইভাবে আসবে, যে ছেলেগুলো ওইভাবে আসা হয় না, হয়তো এক ঝলক আসলো, কোনোভাবে দেখা করে গেল, মানে ফ্রিলি মুভমেন্ট যেটাকে বলে সেটা ওইভাবে নাই। হ্যাঁ, তারপরে ধরেন আমাদের নেত্রী খুবই অসুস্থ, অনেকটা গৃহবন্দীর মতোই আছেন, কারোর সঙ্গে দেখা করতে পারেন না, দেখা করেন না। তো আগে যেমন ধরেন ঢাকায় একটা ঈদে এরকম করতাম, আমি ঈদের ম্যাক্সিমাম ঈদের দিনটা আমি আমার শ্বশুরবাড়ি মানিকগঞ্জে কাটাই। তো ম্যাডামের সঙ্গে দেখা করার জন্য আমরা দেখা যেত যে 11টায় আমরা একদম বাসা থেকে রওনা হইতাম সকালে, ম্যাডামকে সালাম করে আমরা মানিকগঞ্জ চলে যেতাম, 1 ঘন্টা লাগে, আর তখন রাস্তা একদম ফাঁকা থাকে। এখন এটা হয় না, এটাকে ভীষণ মিস করি। সরকারে না থাকলে অনেক রকম সমস্যা। আমরা আবার একটু ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসছি, দুজনের কাছ থেকে শুনবো, এবং দর্শক আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। নিটল টাটা মাই টিভি সংলাপের আজকের এই ঈদ আড্ডায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। জামিল আহমেদ, আমাদের সাথে আজকে 2 জন রাজনৈতিক ব্যক্তিত্ব এই মুহূর্তে আমাদের সাথে আছেন। আমরা আলাপ চাইতেছিলাম, আবারও ফিরে আসি নাজমা আপা, আপনার কাছে আবার যাই। সেটি হচ্ছে, যখন আপনি ছোটবেলার কথা বলছিলেন, একই সাথে আমাদের যে প্রজন্ম, আপনাদের ছেলে মেয়ে যারা বা পরেরও প্রজন্ম ছেলে মেয়েদের বন্ধু বান্ধব যারা, তারা যখন ঈদ উদযাপন করতে সামনে আসে, আপনাদের সেই ছোটবেলার কথাগুলো কি তারা জানে বা জানতে চায় যে আপনারা অভিভাবক হিসেবে কেমন ঈদ পালন করতেন, যেটা আমরা আলাপ করলাম সেই ছোটবেলার? আচ্ছা, ধন্যবাদ। আমাদের ফ্যামিলিটা আবার অন্যরকম, আমরা 8 ভাই বোন, এবং এক ভাই বিদেশে থাকে। তো কোরবানি ঈদের সময় ম্যাক্সিমাম কোরবানি ঈদে ও চলে আসে। এখন আমাদের 8 ভাই বোনের যে বাচ্চা, প্রতিটা সবারই কম বেশি 1-2 করে, 2টোর নিচে কারো নাই, কারোর 3টাও আছে। তো সুতরাং এই বাচ্চাগুলি আমরা ঈদের সময় কিন্তু সব দেশের বাড়িতে চলে যায়। আমরাও দেশের বাড়িতে যাই, আমি যাই সাধারণত ঈদের পরে। তো ঈদের পরে গেলে দেশের বাড়িতে সব বাচ্চারা এক হয়ে ওরা এত বেশি মজা করে, মানে এদের মানে আনলিমিটেড মজা, মানে এই সবাই মিলে চলে যাবে বাজারে গিয়ে চায়ের অর্ডার দিবে, চা বসে বসে খাবে। হ্যাঁ, তো এই অবস্থা করে এরা। আর আমাদের ঘরের মধ্যে বলে, ওরাই জিজ্ঞেস করে, ফুপি বলো তো আগের কথা, দাদু কেমন করতো, তোমরা কেমন করতে। তা আমরা আবার একটা সময় রাতের বেলা হলে বসে ওদেরকে নিয়ে আড্ডা মেরে মেরে গল্পগুলা বলি। ওরা খুব
মজা পায়। আমাদের বাচ্চারা অ্যাকচুয়ালি অনেক মজা করে। আর মনিয়াপা যেটা বললো যে তাদের হয়তো শহরে এই জন্য তারা ওই বাথরুমের গোসলের কথা যেটা বললো, তা গ্রামে হচ্ছে আমাদের বাড়ির কাছে হচ্ছে নদী আছে, এখনো নদী আছে। তো ওই সবাই ছেলেরা বিশেষ করে সবাই নদীতে চলে যায়। তো এরকম খুব দেশের বাড়িতে খুবই মজা হয়। আর আমার শ্বশুর বাড়িতেও শ্বশুর শাশুড়ি যখন ছিলেন, এখন কেউ নাই, এখন কেয়ারটেকার বাড়িতে থাকে বা বাড়িতে আমরা ওই ট্রাস্টকে দান করেছি আর কি। তো ওখানে সোশ্যাল ওয়ার্কগুলি হয়, মানে যেমন বিনামূল্যে গরিবদের চিকিৎসা বা থাকার ব্যবস্থা, এগুলি আমাদের শ্বশুর বাড়িতে এটা হয়। একটা জিনিস আপা যে মনিয়াবা যেটা বলছিলেন যে আমাদের দেশের সংস্কৃতিটা হচ্ছে যে আমরা পূজা পার্বণে যেমন অংশ নেই, অন্য ধর্মের তারাও কিন্তু এই ঈদগুলোতে সেলিব্রেট করে। আপনারাও সেটা লক্ষ্য করেছেন নিশ্চয়ই? অবশ্যই লক্ষ্য করেছি আমি। আপনি এটা বলা উচিত হবে কিনা জানি না, আমাদের ভাইদের হিন্দু বন্ধু বান্ধব যারা আছে ওরা রাতের বেলা এসে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে। অনেকে হয়তো খায় না, গরু খায় না, অনেকে আবার গরুও খায়, খাচ্ছে, মজা করছে। আবার ওদের যখন পূজাতে কোনো সময় আমরা আব্বা যখন চাকরি করতেন ছোটবেলায়, পূজাতে যখন বাড়ি যেতাম, পূজা দেখতে চলে যেতাম। ওই সময় নতুন জামা কাপড় যেটা আমরা পূজার সময় আমাদের খুবই মানে আমাদের এই আন্তরিকতা এবং সবারই অনুষ্ঠানে বড়দিনে তো ছেলে পেলে সব এক হয়ে কেক কাটে, সব উদযাপন আমাদের একটা সংস্কৃতির অংশ। হ্যাঁ, ধর্ম যার যার উৎসব সবার, আবার সব ধর্মীয় অনুষ্ঠানগুলিতে সব ধর্মের লোকরা মিলেমিশে বসবাস করবে, এটাই আমাদের বাংলাদেশের কালচার। মনিয়াপা কিছুটা রান্নার কথা বলেছেন, আপনি বলেন নাই, মানে আপনার রান্নার ব্যাপারে কি ঝোঁক আছে বা এখন সময় পান? আগে করতেন? সত্যি কথা কি, আমি আসলে রান্নাটা খুব একটা জানতাম না। আচ্ছা। তো বিপদে পড়ে এমন সময় আমার হাজবেন্ড মাঝে মাঝে বলে, তুমি এমন সময় রান্না শিখলা যখন আমাদের খাওয়া দাওয়াই বন্ধ হয়ে গেল। এখন তো আসলে আমাদের অনেক হিসাব করে খেতে হবে, আরো যত দিন যাবে। আমি এখন ভালো ডাল রাঁধতে পারি, কথার কথা। তো এখন ডাল অনেক সময় দেখা যাবে যে রাজনীতি করেছি বলেই রান্নাটা হয় না। ওই যে ওরা রান্না করতো, করে করে খাওয়াইতো, আমার শুধু টাকাটা দেওয়া লাগতো। রান্না কতটুকু জানি না, কিন্তু সাহস অনেক। আমি 70-80-100 জনের রান্না করে ফেলতে পারি। এবং মানুষ খেয়ে দেয়, বলে যে মানুষ হয়তো বলতে হয় তাই বলে, আমি জানি না। তো আমি এইটা পারি, এটা অনেকের আবার সাহসে কুলায় না, অনেকে পারবে না। যে 5 জনের রান্না করতে পারলে 35 জনের করতে অসুবিধা কি? আইটেম বাড়ায় দিলে ডাবল ওইটা যাবে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, এটা চেষ্টা করি। তবে সবার মা ভালো রান্না করে, আমার মাও ভালো রান্না করে। আমি কুরবানির মাংসের কথা মনে হলে মায়ের কথা মনে হয়, না গেলে ওই সময়টা মিস করি। আপনি যেটা বললেন যে ভাই বা ছেলে মেয়েরা বা আত্মীয়স্বজনরা কি বিশেষ কোনো কিছু রান্নার ব্যাপারে রিকোয়েস্ট করে, না আপনি রেগুলার যেটা করেন সেরকম? যেমন আমি আপনাকে বলি, আমি ঈদের দিনটা তো শ্বশুর বাড়ি থাকি। তো শ্বশুর বাড়ি থেকে আসার সময় ওদের তো মাটির চুলায় সুন্দর করে রান্না করে। মাটির চুলা আছে? হ্যাঁ, মাটির চুলায় বিশেষ করে গরুটা রান্না করবে। সবার ঘরে ঘরে এখন ওই যে গ্যাসটা আছে, সিলিন্ডার, বাট তারপরেও রান্না করে মাটিতে। তো এখন মাটির চুলার রান্নাটা আমার হাজবেন্ড খুব গরুটা পছন্দ করে। তো আমাদের 4-5 কেজি রান্না করে দেয়, ওটা আমরা রেখে। আর গরুর মাংস আপনি জানেন কিনা জানি না, যত জাল হয় তত টেস্টি হয়। তা আমরা নিয়ে আসি। তা হঠাৎ করে 2-3 বছর আগে আমার হাজবেন্ড বললো যে থাক, নিতে হবে না। তা আমি ভাবলাম যে এমনি বোধহয় বললো নিতে হবে না। তা আমি তো মজাই পাই, কারণ একই টেস্ট লাগে, দুয়ে হলো আমারও কিছু করতে হয় না, এসেই রাতে এসে আবার দারোয়ান টারোয়ান যারা আছে এদের খাবার দাবার দিতে হয়, ওরা বাসা থেকেই দিয়ে দেয়, বাড়ি থেকে। তো এখন আমি একবার আনলাম না, দ্বিতীয়বারও বলতেছে, তাও বলে না যে তোমারটা এদের চেয়ে বেটার দেন, এটা বলে না। হ্যাঁ, তো এখন আমি বুঝি যে ওই কারণে যে আমি তার মানে ওই জায়গাটা আমি পাস করেছি। তা এই রান্না যে করি না তা না, কিন্তু ওইখানে গেলে, বাড়িতে বেড়াতে গেলে রান্না আর হয় না, কারণ ওরা এখানে এত মানুষ, ওরা নিজেরাই আসতে দেয় না, চাপতে দেয় না, আর মাটির চুলায় তো অভ্যস্তও না। রাইট। এমনিতে আপা, এই আমরা যেহেতু আলোচনা শেষের দিকে, আমরা একটা কাজ করতে পারি, ছোট একটা বিরতি নিয়ে ফিরে এসে আপনাদের কাছ থেকে ঈদের শুভেচ্ছা দেশ জাতির উদ্দেশ্যে আপনারা বলবেন। সেই পর্যন্ত একটা ছোট বিরতিতে যাচ্ছে, আশা করছি দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন।
নিটোল টাটা মাই টিভি সংলাপের আজকের ঈদ আড্ডায় আবারও স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমাদের সাথে দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের সাথে স্টুডিওতে আছেন, নাজমা আক্তার এবং নীলিফার চৌধুরী মনি। আমরা মূলত আপা আজকের এই স্বল্প পরিসরে আপনাদের ছোটবেলার কিছু কথা এবং এখনকার কিছু প্র্যাকটিস শুনেছি। মূলত আপনাদের দর্শক বা যারা আপনাদেরকে পছন্দ করে, আপনাদের সম্পর্কে জানতে চায়, তারা এগুলো পরে ইউটিউবে দেখে এবং বিভিন্ন ধরনের কমেন্ট করে। তারা বাংলাদেশে যেমন আমরা এই ঈদ উদযাপন করি, আপনি নিশ্চয়ই ঈদের কালচারটা বিশ্বের অন্য দেশেও বাঙালিরা যে থাকে সেখানে আপনি লক্ষ্য করেছেন, তারা কিন্তু এই দেশের ঈদটাকে প্রচুর মিস করে এবং তারা ওখানে কমেন্টে বলে যে আমরা কাজের স্বার্থে হয়তো বিদেশে আছি, কিন্তু আমরা এই কালচারটা তো এখানে পাই না। যেটা আপনারা কমিউনিটি ফিলিংয়ের কথা বলেছেন, পাড়া কালচার বা ছোটবেলার কথা বলেছেন। বিদেশে যখন এই ঈদের সময় কি কখনো এরকম থাকা হয়েছে বা কোনো ঘটনা মনে আছে যে বিদেশিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এমন? না, আমি আসলে ঈদের সময় বাইরে কখনোই থাকা হয়নি। আচ্ছা, সাধারণত বেশিরভাগই কোরবানি ঈদটা দেশে করা হয়, চেষ্টা করেছেন দেশে থাকতে, আর রোজার ঈদটা এখানে। তো আমরা সাধারণত ওই যে বিকালের পর্ব, প্রথম সকালের পর্বটা শেষ করে অনেক সময় বিকালে চলে যেতাম, অথবা পরের দিন ভোরে আমরা চলে যাই। আর কোরবানি ঈদ আমার শ্বশুর শাশুড়ি বেঁচে থাকাকালীন সময়ে সবসময় আমি দেশে করেছি, এবং দেশে বিশাল হাঁড়িতে করে মানে একসঙ্গে 1 মণ মাংস রান্না করেছি, একদম উঠানের মধ্যে বড় চুলা করে, হ্যাঁ, ইট দিয়ে চুলা করে, কাঠ দিয়ে, কাঠের রান্না, ওটার টেস্টই আলাদা। আর সকালবেলা আমার শাশুড়ি আবার ওই গরুর মাংসটা ঝুরা করতেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা খুব বাসি মাংসটা ওটাকে ঝুরা করে মুড়ি দিয়ে, তারপরে মুড়ি দিয়ে, তারপরে আপনার দুপুরবেলা সবাই পাটি বিছিয়ে আম গাছের নিচে পাটি বিছিয়ে খাওয়ার একটা সংস্কৃতি কিন্তু সব আত্মীয় স্বজন সকালে, পরের দিন সকালে দেখা যেত আশেপাশে খুলনা, বাগেরহাট হচ্ছে আমার শ্বশুরবাড়ি, তো খুলনা থেকে আসতে মাত্র আধা ঘন্টা লাগে। তো খুলনায় আমার ননাসরা যা আছে, তা আমাদের তাদের ছেলে মেয়েরা যারা আছে, সকালবেলা দেখা যায় 11টা 12টার মধ্যে সবাই এসে গেছে। আচ্ছা আচ্ছা। আর আমার শাশুড়ি, আমরা ওই চুলার মধ্যে বসে ওই মাংস ভোনা, চিতই পিঠা বানানো, রুটি বানানো, চালের রুটি, লাইভ বর্ণনা ঠিক এরকমই সবার, আর ওই যে মুড়ি, একদম টাটকা মুড়ি, ওগুলা দিয়ে দিতেন, আর বড় ডিশে মাখানো হতো, আর সবাই মিলে ভাগাভাগি করে, এটা অন্যরকম একটা মজা ছিল। শ্বশুর শাশুড়ি আমার মানে বিয়ের পরের কোরবানি। বুঝতে পেরেছি। আর এমনি এখন বাড়িতে, দেশে আমার বাবার বাড়িতে যাই, আমাদের ভাই বোন অনেক, বলেছি ওখানে ফ্যামিলি সংখ্যা অনেক, ওখানেও এরকম একটা জমজমাট অবস্থা আর কি একেবারে। একটা প্রসঙ্গ যেটা মনিয়াপা কিছুটা বলেছেন, এই যে একটা কালচার যে ঈদের সালামি দেওয়া ছোটবেলা থেকে আপনারা পেয়েছেন, এখন দেওয়ার ক্ষেত্রে কেমন বাস্তবতা দেখেন? আচ্ছা শোনেন, ছোটবেলা তো পেতাম, তখন আমরা কত 1 টাকা, হ্যাঁ, এরকম চেঞ্জ হয়েছে অনেক। এখন 1 টাকার নোট তো দেওয়াই যায় না এখন। তো ছোটদের কিছু না দিলেও 200 টাকার নোট তাও একটা দিলে হবে না। আর একটু যারা বড় ভাই বোন তাদেরকে তো আপনারাও তো এখনো অনেক সিনিয়রের সামনে ছোট, আপনারা কি এখনো পান? না, সিনিয়ররা বোধহয় আসলে এখন আমাদের দেন না, আমরা দিতে হবে। মানে আমাদের বাসার যে ছোট্ট 2 বছরের পিচ্চি, সে এসে বোঝে যে আজকে সবাই টাকা দিচ্ছে, আর পার কাছে সালাম করে দেয়। আমাদের পিচ্চিরা আবার বলে, ফুপি টাকাগুলি, আমি যদি বলি যে বাবা মার কাছে দিয়ে দাও, বলে কি না, মার কাছে দেওয়া যাবে না, মা এই টাকা আমাদেরকে দেয় না, ওদের কাছে রাখে। আবার কখনো কখনো হারিয়ে ফেলে, কান্নাকাটিও হয় এটা নিয়ে, কিন্তু তারা বলা হয় তাদের আসলে যে তোমাদের টাকা রেখে দিচ্ছি, ব্যাংকে রাখছি, কিন্তু আসলে তাদের মারা কি করে ডোন্ট নো। এই দেওয়ার মধ্যেও একটা আনন্দবোধ, মজা অবশ্যই। এই যে লাইন দিয়ে, মানে কোনো উদ্দেশ্যে না থাক, না খাবে না তারা, কিন্তু ফুপিকে সালাম করতে আসবে শুধুমাত্র সালামির জন্য, ঈদের জন্য। বুঝতে পেরেছি। এই সালামিটা আসলেই মজার। এই ছোটবেলায় ছিল, এখনো ছিল, আমার মনে হয় ভবিষ্যতে হয়তো আমাদের আরো আর্থিক সংস্কৃতির অংশ হিসেবে থাকা উচিত। সবাই ফিটফাট করে মানে আসে, মানে বন্ধুদের সঙ্গে আড্ডা মারে, বিভিন্ন জায়গায় যায়, এত কিছু খাওয়ার পরেও তারা বিকালে আইসক্রিম খেতে রেস্টুরেন্টে চলে যাবে। এখন কালচার এইটা, আগে তো এটা। এই জায়গাতে আপা এই সালামি দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে এখনকার বাস্তবতা কেমন দেখেন? ছোটরা ঠিক একই ভাবে কি আসে? এখনকার বাস্তবতা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সালামটা প্রায় উঠেই যাচ্ছে, পাঁচ হয়ে সালাম করতে চায় না, সালামটা, কিন্তু টাকাটা নেওয়ার ব্যাপারে কোনো চেঞ্জ আসেনি। এখন অনেকটা হুকুমের সুর থাকে, মানে অনেক হাতে সালাম দেয়, হাতে সালাম দেয়, সালামটা এখন উপরে উঠে যায় অনেক সময়, কারো এইভাবে উঠে যায়, কারো 2 আঙ্গুল 1 আঙ্গুল, কারো মানে অভিনব কায়দা। আমরা যেভাবে ছোটবেলায় শুধু 5 হয়ে সালাম করতাম। আর 2 নাম্বার হচ্ছে, আমাদের ফ্যামিলিতে এখন ওইটাই আছে। 2 নাম্বার হচ্ছে
ওই হুকুমটা এমন, আমাকে কিন্তু 1000 টাকা দিয়ে দিও, আর ডিমান্ড ওই করে যে তোমার ফেলে। কাছে যে সালামিটা পাই তুমি যেটা তো পাই। দাও নাই কালকে, হয়তো ভুলে গেছে, বাইরে চলে গেছে, পায় নাই, এখন বলবে মানে আত্মীয় স্বজন, ভাস্তা ভাস্তি, ভাগনা ভাগ্নি, ওই অংশটা যাতে নষ্ট না হয়। হ্যাঁ, বলবে যে ওই যে তোমার কাছে যে পাওনা আছে, কি পাওনা আছে, সালামি তুমি তো ওদের দিছো, আমারে দাও নাই, মানে ও যে ছিল না সেটা না, সে ওইভাবে নিবে। সালামিটা আছে, কিন্তু ওই সালামটা আমরা শুধু ঈদি নেওয়ার জন্যই সালাম করেছি তা না, ওটার মধ্যে যে ওই সালামটা করলে কিছু টাকা পাওয়া যায়, এটাও ছিল, আবার সালামের মধ্যে আন্তরিকতাটাও ছিল। কিন্তু এখন আন্তরিকতাটা শুধু টাকার মধ্যে আছে, সালামিতে নাই। বুঝছেন, মানে দুই নাম্বার হলো এত কিছু বুঝে করে না, খুব বেশি বেড়ে গেছে ক্রমবর্ধমান হারে। আমরা আটানা দিয়ে শুরু করছি, ধরেন কেউ আটানাও দিছে, ভাঙতি পয়সা আছে, আটানাও অনেক, তখন আটানা দিয়ে যা পাওয়া যায়, তো এখন কিন্তু 10 টাকা 20 টাকা দিয়েও পাওয়া যায়। তো আটানা দিয়ে শুরু করছে, 2 টাকা 1 টাকা তো কোনো ব্যাপারই না, দিছে সারাদিনে এতগুলা টাকা হইছে, গুনতে গুনতে গুনা দেখা গেছে যে 100 200 300 সবচেয়ে বেশি হইলে। কেউ আবার কোনো মামা টামা হঠাৎ আসছে বিদেশ থেকে, তারা আবার একটা থুক বরাদ্দ দিছে, ওটা নিয়ে একটা যাক, ওটার ক্ষেত্রে আবার খুব মানে ভেতর থেকে খুশি যে আমি এত টাকা পাইছি। ওইটা দিয়ে আমরা রিক্সা দিয়ে ঘুরতাম, ওই যে বললাম, রাস্তায় কিছু খেতাম, ফুচকা টুচকা তো আগে পাওয়া যেত না, ওই রাস্তায় ওই আপনার কি হাওয়াই মিঠাই বলেন বা অন্য কিছু, হ্যাঁ এইসব পাওয়া যেত, আচার হজমি এগুলা খেতাম। তারপরে এসে আবার রেখে দিতাম, স্কুলে গিয়ে পরে স্কুল খুললে আবার ওই স্কুলে খাওয়া হইতো, এটা সালামির টাকা, বন্ধু বান্ধবীদের খাওয়াইতাম। তো এইটা এখন আর নাই। এরা কি করে সর্বোচ্চ সালামির টাকা পাইলো, এরা রেস্টুরেন্টে যায় বসবে, ঈদ মানে এখনকার বাচ্চাদের কাছে রেস্টুরেন্ট। আমরা মূলত আজকের এই ঈদ আড্ডা আরো বেশিক্ষণ দিতে পারলে ভালো হতো, এবং দুজন ব্যস্ত রাজনীতিবিদ, ওনারা মাঠের মানুষের সাথে মেশেন, দেশের বিভিন্ন জায়গায় যান, রিপ্রেজেন্ট করেন, আমাদের টক শোতে তো অনেক আসেন, কথা বলেন। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে থেকে এই অনুষ্ঠানটি দেখছেন, তারাও হয়তো তাদের সাথে একটু ইন্টারাক্ট করতে চাইবেন, কিন্তু এই মুহূর্তে সেই সুযোগ নেই। আমরা ওয়ান ওয়ে তাদের কাছ থেকে কিছু শুভেচ্ছা বানিয়ে আপনাদেরকে দিতে পারি, বার্তা। নাজমা আপা, যারা আপনাদের দর্শক শ্রোতা ভক্ত, তাদের উদ্দেশ্যে কিছু ক্লোজিং ঈদের শুভেচ্ছা বার্তা। সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমি বলতে চাই যে আসলে ঈদ মানেই তো খুশি, এবং এই খুশিটা ভাগাভাগির মধ্যে দিয়েই কিন্তু আরও ব্যাপ্তি লাভ করে। তা আমরা আসেন, আমরা প্রতিবেশী যারা আছে, যারা দুঃখে আছে, তাদের সাথে আমরা সমবেতী হই, তাদের সঙ্গে আমরা ঈদের খুশিটা বন্টন করি, নিজেদের কিছু খাবার, নিজেদের যে জিনিসগুলি আছে তাদের সঙ্গেও শেয়ার করি। যারা গরিব আছেন তাদেরকে শেয়ার করার মধ্য দিয়ে কিন্তু ঈদের যেই মানে বিশালতা, ঈদের যে খুশি, সেই খুশিটা প্রকৃত অর্থেই বন্টন করা হয়। আবারও শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। অবশ্যই, ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ কথা। মনি আপা, আপনাকে দিয়ে শেষ করবো আজকের অনুষ্ঠানটা। আমি শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত মুসলিম ভাই বোনদেরকে, সমস্ত বাংলাদেশের এবং বিদেশে যারা বাংলা ভাষাভাষী আমাদের আছে মুসলিমরা, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অন্যান্য ধর্মের যারা আছেন। পাশাপাশি জামালপুরে আমার যেখানে নারী প্রতিষ্ঠান, আমি যেখানে কাজ করি, জামালপুর 5 আসনের মানুষকে আমি অন্তঃস্থল থেকে ঈদ মোবারক জানাচ্ছি। আমার দলের যে মানুষগুলো ঈদে জেলখানায় আছে, কষ্টে আছে, লুকিয়ে আছে, তাদের ঈদটা ভালো হোক, সর্বত্রকরণে দোয়া করছি। পাশাপাশি শুভেচ্ছা তো অবশ্যই জানাচ্ছি, এবং আমাদের যত কষ্ট দুঃখ যাই হোক না কেন, আমরা ঈদের দিন সবাই হাসি খুশি থাকতে চাই, হাসি খুশিকে ভাগ করতে চাই, এবং প্রত্যেকের যেন খোঁজ নিতে পারি, এই কামনা করি নিশ্চয়ই। এবং আপনার সেই কথা দিয়েই আজকের অনুষ্ঠান শেষ করব। দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আমাদের সাথে আছেন তাদেরকে ধন্যবাদ, এবং দর্শক যারা দেশে বাইরে থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন, দেখলেন, আপনাদেরকেও ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ জানিয়ে শেষ করছি। ঈদ মোবারক।